এমন মহান ব্যক্তির শুরুর নামের শুরুতে মহাত্ম হবে না, তো আপনার আমার মতো মানুষের নামের শুরুতে মহাত্ম হবে? আমাদের নামের শুরুতে মোহাম্মদ তো বলতে চায় না কেন। যাই হোক, সদৃশ বিধান এটাকে স্থিমিত করা যাবে না, এটাকে স্থিমিত করা যাবে না, এটাকে চেপে রাখা যাবে না। এই হোমিওপ্যাথি, এই সদৃশ বিধান অপরিবর্তনশীল। এটা কি অপরিবর্তনশীল, কখনো পরিবর্তন হয় নাই। চুম্বকের ভিতরে আকর্ষণ শক্তি আজ বিলুপ্ত হয়েছে নাকি পৃথিবীর শুরুতে ছিল এখন নাই? আগুনের দহন শক্তি বিলুপ্ত হয়েছে? হয়নি, এখন আগুন জ্বালায়, জ্বালায় কিনা? অক্সিজেনের যে জ্বলন শক্তি এটা বিলুপ্ত হয়েছে? হয় নাই। যেরকম এটা আছে, এই হোমিওপ্যাথির সদৃশ বিধানের মধ্যে এটা বিলুপ্ত হবে না, এর ভিতরে সেই শক্তি আছে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানীরা সেটা প্রকাশ করেছেন। আমি সামনে আসছি বলবো। সূর্যের আলো যখন ওঠে ভোরে, সূর্যের আলো যখন ওঠে, রাতের তারকারাজির আলো স্থিমিত হয়, আমরা যখন বড় ধরনের মনোকষ্টে আক্রান্ত হই, মনোকষ্ট পাই, আমাদের ছোটখাটো মনোকষ্ট দূর হয়ে যায়। ঠিক সদৃশকে দূর করে। প্রাকৃতিক নিয়মে যেই রোগগুলো হয়, যেই বিষ গুলো আসে শরীরে, যেই রোগ বিষ গুলো আসে, ঠিক এই লক্ষণ সমষ্টিকে সদৃশ যে মেডিসিন আছে, সেই মেডিসিনের মধ্যে সেই শক্তি রয়েছে, সেই সদৃশ শক্তি দ্বারা এই প্রাকৃতিক রোগের শক্তিও দূর হয়ে যায়। ঠিক না? এখানে যারা ডাক্তার আছে প্রতিনিয়ত তারা প্রমাণ পাচ্ছে, পাচ্ছি কিনা আমরা? অবশ্যই পাচ্ছি। হোমিওপ্যাথি অপরিবর্তনশীল, এটা কখনো পরিবর্তন হবে না। হ্যানিম্যান বলে গেছেন, হোমিওপ্যাথি এমন একটি সরল পদ্ধতি, এমন একটি সরল নিয়ম, যা বারবারই পরীক্ষার মাধ্যমে অপরিবর্তিত থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয়, এর বিপরীত হয়, সেটা হোমিওপ্যাথির পদবাচ্য হতে পারেই না। আমাদের চায়না 1790 সালে আবিষ্কার হয়েছে, আজ 34 বছর হয়ে গেল চায়নার আবিষ্কার। নাপা যেমন নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপা ডল, নাপা ওয়ান, কত নাম রূপান্তর করেছে। চায়না কি এরকম রূপান্তরিত হয়েছে? চায়না যে লক্ষণ 234 বছর আগে ছিল, আজ 2026 সালে তার লক্ষণ পরিবর্তন হয়েছে? তার ক্রিয়া কি পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে হোমিওপ্যাথি পরিবর্তন কেন হবে? সত্য চিরকালই সত্য। ডাক্তার আব্দুল আলিম স্যার বলে গিয়েছেন, সত্য চিরকালই সত্য, এটা কখনো বিলুপ্তি হবে না, এটা কোনো পরিবর্তিত হবে না। অন্যথায় বিসদৃশ পদ্ধতির দিকে তাকিয়ে দেখেন, আমাদের কোন ঔষধ 4000 উপরের ওষুধ আবিষ্কার হয়েছে হোমিওপ্যাথিতে, যদিও আমরা ব্যবহার করি 800, 900, 1000 এর উপরে ব্যবহার করি না। 4000 এর উপরে আবিষ্কৃত হয়েছে। আজ পর্যন্ত এই 200 বছরের ইতিহাসে একটি মেডিসিন আমাকে দেখান যে মেডিসিনকে ব্যান হিসেবে ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটা ক্যান্সারের দায়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। হয়েছে কি? 50 বছর রাজত্ব করেছে, তারপর সেটা ক্যান্সারের ঝুঁকি আছে তাই বলে বন্ধ হয়ে গেছে। যেই ওষুধটা জনপ্রিয় ছিল, সর্বোচ্চ জনপ্রিয়তায় ছিল রেনিটেডিন, তার প্রমাণ আজ বাজারে পাবেন না। সর্বোচ্চ জনপ্রিয় গ্যাসের ওষুধ, আজ সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটা ক্যান্সারের জন্য, কারণ ক্যান্সারের দায়ী, ক্যান্সারের ঝুঁকি আছে। কিন্তু হোমিওপ্যাথিতে একটা মেডিসিনও দেখাতে পারবেন না যে মানব দেহে সে কোন ধরনের ক্ষতি করবে। তো হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্বের এটা একটি নমুনা। হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্বের আরেকটি নমুনা হচ্ছে, নাম জানা অনেক ব্যাধিকে হোমিওপ্যাথি সমান অধিকার দান করে। তার জ্বলন্ত প্রমাণ কোভিড-19 আমরা দেখেছি, করোনা ভাইরাস। 2018 সালে করোনা কি এটা কেউ জানতো না। আচ্ছা বলেন তো, ডিম আগে না মুরগি আগে? মানুষ আগে না, নাকি তার নাম আগে? আজ যে শিশুটি এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে তার নাম কি? এই মাত্র যে শিশুটি ভূমিষ্ঠ হলো তার নাম কি? তার তো নাম রাখা হয়নি, তাহলে কি সে মানুষ না? নাম না থাকলে কি সে মানুষ না? অবশ্যই মানুষ। কেন মানুষ? তারকে দেখতে মানুষের মতো, তার চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, মানুষের মতো, তাই সে মানুষ। কিন্তু আব্দুল আলিম স্যার এই কথার ইঙ্গিত দিয়ে গেছেন যে নাম দিতে পারছেন না, রোগ কি ধরতে পারছে না, কি নাম, এই মাত্র এই রোগের আবিষ্কার হয়েছে, কিন্তু হোমিওপ্যাথি এর ট্রিটমেন্ট দিতে পারবে।
বিশ্বে অন্য কোনো প্যাথি চিকিৎসা না দিতে পারলেও হোমিওপ্যাথি দিতে পারবে। কারণ কি? হোমিওপ্যাথি লক্ষণের চিকিৎসা করে, রোগের নামে চিকিৎসা করে না। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, রোগীকে চিকিৎসা করো। আমরা তো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। সুতরাং নাম দিয়ে কাম কি? হ্যাঁ, আমরা জানবো নাম আমাদের দরকার, প্রয়োজন, সেটা আমরা জানবো, কিন্তু একমাত্র উদ্দেশ্যই যে নাম হতে পারে, নাম ছাড়া ট্রিটমেন্ট দেওয়া যাবে না। আজ এই মুহূর্তে মহামারী আবিষ্কার হলো, মহামারী ছড়িয়ে পড়লো। মহামারী কি, এটা কি, এটা কি, এটার নাম কি, এটার ওষুধ কি, গবেষণা করতে করতে ইতিমধ্যে হাজার হাজার মরসারা, কিন্তু তাদের কি চিকিৎসা দেওয়া যাবে না? হোমিওপ্যাথি ডাক্তাররা একমাত্র পারবে লক্ষণ থেকে চিকিৎসা দিতে। তাই হোমিওপ্যাথি শ্রেষ্ঠ। আমি হোমিওপ্যাথিকে শ্রেষ্ঠত্বের স্থানে অধিষ্ঠিত করতে চাই। প্লেটো বলেছিলেন চিকিৎসকের সর্বাপেক্ষা বড় ভুল হচ্ছে মনকে বাদ দিয়ে শুধু দেহের চিকিৎসা করা। মন আর দেহ অভিন্ন কিছু নয়। মন এবং দেহকে আলাদা করা একটি বিপর্যয়। সুতরাং আমি আজকে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই। এই আধুনিক বিজ্ঞানের মৌলিক বিষয়কে ঠিক রেখে স্যামুয়েল হ্যানিম্যান এই হোমিওপ্যাথিকে সাজিয়েছেন। হোমিওপ্যাথিকে আধুনিক বিজ্ঞান থেকে তিনি সরিয়ে নিয়ে যাননি, সেটা প্রমাণ করেছেন। আমাদের ডাক্তার হাফিজা খাতুনকে কে চিনেন? মনে হয় চিনেন। মহাখালী ক্যান্সার হাসপাতালের অধ্যাপিকা ডাক্তার হাফিজা খাতুন, তিনি একটা কথা বলেছেন যে যারা কবিরাজি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এই তিনটা বিষয়ে ভালো পড়াশোনা করেছেন, যাদের জানা আছে, তারা অবশ্যই জানে যে কবিরাজি হচ্ছে প্রাইমারি মেডিকেল সায়েন্স, অ্যালোপ্যাথি হচ্ছে স্ট্যান্ডার্ড মেডিকেল সায়েন্স, আর হোমিওপ্যাথি হচ্ছে অ্যাডভান্স মেডিকেল সায়েন্স। একজন অ্যালোপ্যাথিক ডাক্তারের মুখ থেকে এমন কথা শোনাটা আমাদের কি গর্বের ব্যাপার। এটার প্রমাণ যদি আমি করি, তাহলে 1882 সালে যদি আপনি দেখেন যে প্যারিসের লুই পাস্তুর এবং জার্মানির ডাক্তার রবার্ট, এই দুইজন মিলে জীবাণু বিজ্ঞান প্রতিষ্ঠা করেছিলেন। লুই পাস্তুর তিনি গবেষণা করে, মদকে গবেষণা করে সেখানে জীবাণু খুঁজে পান, আর জার্মানির ডাক্তার রবার্ট একই টাইমে জার্মানির ডাক্তার রবার্ট তিনি কলেরা এবং যক্ষ্মার জীবাণু খুঁজে পান। তারপর দুজন বিজ্ঞানী মিলিত হয়ে তারা জীববিজ্ঞান প্রতিষ্ঠা করেন। জীবাণু বিজ্ঞান কি করেন? প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এইটাই যদি জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠার তারা জনক হয়, তাহলে আমি বলবো হ্যানিম্যান জীবাণু বিজ্ঞানের জনক। কারণ হ্যানিম্যান 1831 সালে কলেরা জীবাণুর ব্যাপারে বলেছিলেন যে মায়াজমেটিক অ্যানিমেটেড বিং। হ্যানিম্যান বলে গেছেন মায়াজমেটিক অ্যানিমেটেড বিং, অর্থাৎ তিনি বলেছেন যে এর ভিতরে এমন কিছু জীবাণু আছে, পরজীবী আছে, যা একজন থেকে আরেকজনকে সংক্রমণ করছে। যদিও হ্যানিম্যানের যুগে তখন অনুবীক্ষণ যন্ত্র ছিল না, ক্যামেরা ছিল না। যদি থাকতো হ্যানিম্যান জীবাণু দেখিয়ে দিতেন, আর তখনই হ্যানিম্যান হতেন জীবাণু বিজ্ঞানের জনক, তিনি হতেন। কোন এক বিজ্ঞানী বলে গেছেন হ্যানিম্যান যদি হোমিওপ্যাথি আবিষ্কার নাও করতেন, তাও তিনি পৃথিবীতে রসায়নবিদ হিসেবে প্রতিষ্ঠিত থাকতেন। হ্যানিম্যানকে কোনো দিক দিয়ে আপনি ছোট করতে পারবেন না। সুতরাং আমরা যদি দেখি হোমিওপ্যাথিকে, আমরা অনেকেই বলতে চাই সিউডো সায়েন্স, হোমিওপ্যাথিকে অনেকে বলতে চায় যে এটা শব্দ বিজ্ঞান। এটা বলে লাভ নাই, এটা বলে কি নাই, লাভ নাই। কারণ হোমিওপ্যাথি শব্দ বিজ্ঞান না, হোমিওপ্যাথি বিজ্ঞান। সম্মানিত উপস্থিতি, হোমিওপ্যাথির শক্তি নিয়ে আমি একটি কথা বলে এখনই শেষ করছি। 1888 সালে ফরাসি জীববিজ্ঞানী জ্যাকুই বেনভিস্তে, তিনি 3 বছর 13 জন সঙ্গী নিয়ে, 13 জন টিম নিয়ে তিনি একটা গবেষণা চালিয়েছেন। সেই গবেষণায় তিনি পেয়েছেন বস্তুকে যদি 1012 তরল করা হয়, বস্তুকে যদি 1012 ক্ষুদ্র করা হয়, তারপরেও বস্তুর স্মৃতি তার মধ্যে থাকে। তিনি একটা সুন্দর উদাহরণ দিয়ে সেখানে ঘোষণা করেছেন, ধরুন আপনার গাড়ির চাবি সমুদ্রের ভিতরে ভিজাইলেন এবং 130 কিলোমিটার দূর থেকে সেখান থেকে পানি এনে সেই গাড়িকে স্টার্ট দিতে পারবেন। তার মানে এত শক্তি, বস্তুকে যদি তরলিত করা হয় তারপরেও বস্তুর অংশ সেখানে কি থাকে,
টিকে থাকে। এই কথা তো বলেছে 1988 সালে, অথচ 200 বছর আগে আমার স্যার হ্যানিম্যান স্যার তিনি ঘোষণা করে গেছেন যে বস্তুকে যতই ঘর্ষণ করা হোক, বস্তুকে যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র করা হোক, বস্তুকে যতই তরলায়িত করা হোক, তার ভিতরে বস্তুর গুণ বিদ্যমান থাকবেই থাকবেই থাকবে। তাহলে সূক্ষ্ম মাত্রার এই সূক্ষ্ম মাত্রার যে সূক্ষ্ম শক্তি আছে, এটা যদিও 200 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, 200 বছর পর আবিষ্কার করেছে হ্যানিম্যান, আরো 200 বছর আগে সেটা ঘোষণা করে গেছেন। সুতরাং বলতে চাই হোমিওপ্যাথি শ্রেষ্ঠ। সুতরাং আজ যারা হোমিওপ্যাথিকে নাক চিটকায় তাদের উদ্দেশ্যে একটি বাণী বলে আমি শেষ করি, আমি নিন্দুকেরই সবার চেয়ে বাসি ভালো। আরেকটি কথা বলি, ওরা ওরা ছড়াক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, ওরা বেশি বেশি ছড়াক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ। হোমিওপ্যাথি আপন মহিমায় গড়ে যাবে আজীবন। হোমিওপ্যাথি শ্রেষ্ঠত্বের জয়গান গেয়ে হোমিওপ্যাথি শ্রেষ্ঠত্বের ঊর্ধ্বে থাকবে। হোমিওপ্যাথি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।